আমি কথা বলবো না, হরে কৃষ্ণ শুনবা তোমরা। গুড মর্নিং সবাইকে। এক্ষুনি উঠলাম, উঠে একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তো এখনো কাজ টাজ কিছু হয়নি, এবার কাজ টাজ আস্তে আস্তে করবো। কলতলায় কটা বাসন ছিল, দেখছি মা ধুচ্ছে। এখনো অনেক বাসনপত্র ঘরে আছে, সেগুলো নামিয়ে আমি ধোবো। আর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে মোটামুটি বাইরের কাজ হয়ে গেছে, আমি শুধু ঘরের কাজ করব। কি গো বলো। দাঁতে ব্যথা কেমন আছে? ভালো আছে। আচ্ছা, রাত্রে কতটা হয়েছে? একটু হয়নি। সত্যি? যাক, ভালো লাগলো। তাও কিন্তু ডাক্তার দেখাতে হবে, হ্যাঁ। তো এই ঘরে যখন কাজ চলছিল তখন প্লাস্টার হচ্ছিল, তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম। তারপরে কিছুদিন আর শেয়ার করা হয়নি, তার মাঝে দেখো পুরোপুরি প্লাস্টার হয়ে গেছে। আর ব্যালকনিটা আপাতত এই রকম হয়ে রয়েছে, এখনও কিন্তু এর কাজ কমপ্লিট হয়নি। তো যখন পুরো হবে তখন দেখতে আরও ভালো লাগবে। এখন তো সবে প্লাস্টার হলো, সব ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। আর এই যে প্লাস্টার পুরো কমপ্লিট। আমি তোমাদেরকে বেশ কয়েকদিন আগে একবার জানিয়েছিলাম যে প্লাস্টার হয়ে গেলে তো রংচঙের ব্যবস্থা করতে হবে। তো কি করব না করব একটু সিদ্ধান্ত দিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছো, সব মাথায় আছে। কাজটা করার আগে তাও তোমাদের কাছ থেকে আরেকবার সিদ্ধান্ত চেয়ে নেব, কারণ কিছু কিছু কাজ আছে যেগুলো একার মাথায় হয় না, সিদ্ধান্তের প্রয়োজন আছে অন্য কারোর। এখন ওপরের ঘরের কাজ আপাতত কয়েকটা মাস বন্ধ থাকবে, কারণ ওপরের ঘরের কাজ আমরা যে ধীরে ধীরে করছি তোমরা সেটা জানো। আর একদিক করতে গেলে আমাদের আর একদিক একটু থেমে থাকে, কারণ অগাধ টাকা পয়সা তো আর নেই, সব দিক সমানভাবে আমরা কাজ চালিয়ে যাব। তো একটা কাজের ব্যবস্থা করা হচ্ছে, যেটা তোমরা ভ্লগে জানতে পারবে, সেটা এই মুহূর্তে জানাচ্ছি না, হয়ে গেলে জানাবো। তো ওই দিকে আমাদের কিছু ইনভেস্ট করতে হবে, তো সেই কারণেই এই ঘরের কাজটা বন্ধ থাকবে। তো কয়েকটা মাস চলে গেলে ওই কাজটা যখন আমরা শুরু করে দেবো, তখন আবার এই এখনকার ছন্দে যেমন চলছে তখন চলবে আর কি, টুকটুক করে সব কিছুই এগোবে। আজ থেকে বেশ কিছুদিন আগে আমি দুপুরবেলা ভাত খাচ্ছিলাম, আমি আর আমার গিন্নি দুজনা বসে বসে। ভাতের মধ্যে একটা পাথর ছিল, বুঝতে পারিনি, ওরা চাপে দিয়েছি। আর কিছুটা অংশ দাঁতের কিছুটা অংশ নাই ভেঙে গেছিলো। সেদিন একটু যন্ত্রণা অবশ্য হয়েছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারিনি, ঘন্টা দিক পরে ঠিক হয়ে গেছে। সেই জায়গাটা থেকে ঠান্ডা জল খেলেই সিনসানি করে লাগছিল। আজকে কিছুদিন যাবৎ দেখছি ওই জায়গাটা যন্ত্রণা করছে। এত যন্ত্রণা হচ্ছে, দুপুরবেলা যে আমি ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, কিছু বুঝতে পারছি না। রাত্রিবেলা শুলেই নাই ওই জায়গাটা বেশি যন্ত্রণা হচ্ছে, এগুলো সব ব্যথা হয়ে যাচ্ছে, প্লাস মাথাটাও ব্যথা হয়ে যাচ্ছে। তা গিন্নি আজকে আমাকে হাতে 500 টাকা হাতে ধরে দিয়ে বললো, ওখানে একদম একটু লেট করবা না, সোজা চলে যাবা ডাক্তারখানা, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবা। তা আমি ইতিমধ্যে এখানটা করে ভিডিও শুট নিচ্ছি, শুট নিতে নিতে কতবার কাটলাম আর কতবার মানে ডিলিট করলাম সেটা আমিই জানি, কারণ শুধু গাড়ি ঘোড়া যাচ্ছে, ট্রেন যাচ্ছে, পাশে স্যালো মেশিন চলছে। চলো যতদূর পারলাম ততদূর শেয়ার করলাম। আর এই জায়গার পরিবেশটা কেমন লাগছে বলো তো? একটা বাঁশবাগানের মধ্যে আমি ভিডিও শ্যুটটা নিচ্ছি। খুব কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়, গাড়ি ঘোড়া ট্রেন মানুষজনের কথাবার্তার আওয়াজ মাছ যা কিছু সব মেনটেন করে ভিডিও করতে হয়। শেষমেশ চলে এসেছি, চলে আসার পরে একটা টোকেন নিলাম, টোকেনটার নাম্বার হচ্ছে আমার 14। তা ডাক্তারের কাছে যে কম্পাউন্ডার আছে তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু কি বসেছে? বললো কিনা বসেছে, মানে 5 জনের দেখা অলরেডি হয়ে গেছে। তা তুমি ঘন্টা দেড়েক বসে থাকো, তোমার দেখানো হয়ে যাবে। তা আমি তো গিন্নিকে বলেছিলাম যে আমি টোকেনটা নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। তা এখন ভাবছি বাড়ি যাব নাকি গিন্নিকে একটা ফোন করব যে আমি ডাক্তারটাকে কি একবার দেখিয়ে বাড়ি যাব। আর গিন্নি তো আসা মানে সংসারের কাজের ক্ষতি, অনেক ক্ষতি, ভাত জল রান্না করা, বাড়িতে দেখলাম সংসারে কাজ করছে, ঘরমর মোছা, সেসব ফেলে থুয়ে ধরে চলে আসবে। আর আমার একটুখানি কিছু হয়ে গেলেই না আমার গিন্নি পাগল হয়ে যায়, কখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তা দেখি একবার ফোন করে গিন্নিকে, ফোন করে জেনেই নি। লাস্ট দাঁতটা আপনি চাইলে রাখতে পারেন, একদম শেষেরটা, যেটা আপনার এই শেষের আগেরটা তুলতেই হবে, তুলতেই হবে। নড়ছে না, হালকা নড়ছে, হালকা নড়ছে, হালকা নড়ছে, ওটা তুলতেই হবে। গোড়া বেরিয়ে গেছে, ওটা তুলতেই হবে। ওটা দাঁত যদি রাখেন না থাকবে না, ঠিক আছে? প্রথম কথা নড়ছে, দ্বিতীয় কথা নিচে দাঁত নেই, এখানে দাঁত নেই না হ্যাঁ, দাঁত নেই বলে এটা হয়েছে, দাঁতটা রিপ্লেস করেননি বলে হয়েছে। আমি প্রসেসটা বলে দিচ্ছি। নিচে দাঁত নেই, তাই জন্য ওপর দাঁতটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এবার দাঁতের যে কন্টাক্টটা থাকে, দুটো দাঁতের কন্টাক্টটা হয় হচ্ছে এরকম কমলা লেবুর মতো। একটা সাইডের দুটো কমলা লেবু পাশাপাশি ঠেকিয়ে দিলে যেরকম ভাবে কন্টাক্টটা হবে সেরকম হবে। দাঁতের সারফেস গুলো কিন্তু এরকম বক্স স্কোয়ার না, এরকম, বুঝতে পারছেন? দাঁতের এই দিকটা, ওই দাঁতের এই দিকটা। এবার এই যে কন্টাক্টটা আছে, সব দাঁতের কন্টাক্ট এরকম এরকম আছে, ঠিক আছে? এবার একটা দাঁত যদি নিচের দিকে নেমে যায় তাহলে এটা গ্যাপ হয়ে গেল, দেখুন অনেকটা গ্যাপ হয়ে যাবে। হলো তো? নিচের দিকে যদি নিচের দিকে দাঁত না থাকে তখন ও নেমে যাবে, নিচের দিকে নেমে গেলে একটা গ্যাপ হলো। তখন এখানে খাবার আটকাতে আটকাতে এই দেয়ালটার মধ্যে ফুটো হয়েছে আর এই দেয়ালটার মধ্যে ফুটো হয়েছে, এই জন্য দুটো দাঁতই ইনভলভ। তার মধ্যে সামনের দাঁতটা যেহেতু নিচের দিকে নেমে গেছে, গোড়ার জোরও কমে গেছে, বুঝতে পেরেছেন?
তাই জন্য এটা তুলেই নেবেন। লাস্ট দাঁতটা যদি রাখতে চান আরসিটি করে রাখা যায়, আর না হলে তুলতে হবে। তবে আজকে তোলা যাবে? আজকে তুলতে গেলে কিন্তু ব্যথা পেতে পারে, খুব যন্ত্রণা করছে। আমি তুলে দিতে পারি, কিন্তু একটাই সমস্যা, শর্ত একটু ব্যথা লাগলে সহ্য করে নিতে হবে। তাহলে সামনের সপ্তাহে সেটা হলে ঠিক আছে, কিন্তু তাহলে আবার আরেক কি হবে, সেটা হচ্ছে যে কনকন কনকন ঠান্ডা জল টল সেগুলো নেওয়া যাবে না, ওগুলোকে জলটা হালকা গরম করে খাবেন, তাহলে সমস্যাটা হবে না। তাহলে সামনের সপ্তাহে তুলবো, সেটা বেটার হবে, ঠিক আছে। আর লাস্ট দাঁতটা যেটা আছে, হয় ওটাও তুলে নেবেন, দুটোই কিন্তু করতে হবে যা করবেন। তো হয় লাস্ট দাঁতটাও তুলবেন, তার আগেরটাও তুলবেন, না হলে লাস্ট দাঁতটাকে আরসিটি করবেন, তার আগেরটা তুলবেন, দুটোর মধ্যে। হ্যাঁ, দুটো দাঁত তুলে যদি বাঁধিয়ে নেওয়া হয়, ওখানে আর বাদিয়ে রাখতে পারবেন না, ওখানে খুব কিছু খাওয়ার দিকে তো খুব অসুবিধা খুব দিবে না। আপনার তো নিচে একটা দাঁতই থাকবে, আপনার তো একটা দাঁতের নিচে তো দাঁতই নেই, ওটা তো এমনি কোনো কাজে লাগে না। আর লাস্ট দাঁতটা আক্কেল দাঁত, ওটা এমনিও কোনো কাজে লাগে না। বিয়ের এতগুলো বছর পরেও এই মুহূর্তগুলো আমার খুব মিষ্টি লাগে, যে আমি লুকিয়ে থাকবো, আমাকে খুঁজে পাবে না। কিন্তু ও না আমাকে খুব খুঁজেছে আজকে, খুব কষ্টও লাগছিল, হয়তো না লুকিয়ে থাকলেই পারতাম। তো বিষয়টা হচ্ছে, ও ডাক্তারখানা থেকে এসছে, আমি ঘরেই রয়েছি কিন্তু লুকিয়ে, তোমরা মানে পুরোটা দেখলে বুঝতে পারবে আমি কোথায় রয়েছি। তো আমি আওয়াজ পেয়েছি, ওর গাড়ির আওয়াজ, তো আমি ওই ঘরেই একটু কাজ করছিলাম, তো সেই কারণে গেটের পিছনে দাঁড়িয়ে পড়েছি, মানে আমাদের ওই পাশের ঘরটায়। তো যাই হোক, দেখো ওপরেও চলে এসেছে, মাকে জিজ্ঞাসা করছে, তারপরে আমাদের ওই আগের ঘরে গেছে, মানে সব জায়গায় খুঁজছে। এতটা খোঁজা, ও আমাকেই শুধু খোঁজে, বাড়ির আর কাউকে খোঁজে না। কেন জানো তো, আমি যে বাড়ি থেকে কোথাও বেরোই না, ওই বাড়িটুকুনির মধ্যেই বন্দি থাকি। আর বাড়ি থেকে সবাই ধরো, এই মা, আমার ননদ, তারপরে সোহিনী টোহিনী, ওরা ধরো পাশের বাড়িতে যায় কি এদিক ওদিক যায়, আমি তো সেটা যাই না। আমি যদি সেরম যেতাম তাহলে হয়তো আমাকে এতটা খুঁজতো না। এটা সুন্দর ছাড়া কেউ বলেনি রাজু, ও এক্ষুনি আসলো এ ঘরে, যে আমি তো এ ঘরের পিছনে গেটের পিছনে লুকিয়ে, রাজুকে জিজ্ঞেস করছে, এই তোর মামি কোথায় গেল, দিয়ে ওই ইশারা করে দেখালো এদিকে, সুন্দর বলেছে তো, সুন্দর বলতো, আমি জানি তো। ও মনিহারা ফণির মতো করছে কেন এরকম? আমি তো দেখছি কি ব্যাপার, আমাকে তো দাদা বোন বলছে, দেখো দাদা মাথা খারাপ হয়ে গেল, বৌদি কোথায় গেল। আমি আবার ওকে নালি দেখাচ্ছি, একটু বাড়িতে থাকো না, কোথায় যাও, কোথায় গেল। আমি এই ঘরে একটু দরকার ছিল বলে এসছি, আর তখনই ঢুকেছে, ঠিক আছে, দিয়ে ঢুকেছে, আমি গাড়ির আওয়াজ পেয়েছি, দিদি খোঁজ করছে, দিয়ে আমি টুক করে এই দিকটা লুকিয়ে পড়েছি। ডাক্তার বললো দাঁতটাকে সাবধা তুলে নিতে হবে, কিচ্ছু করার নেই, তুলেই নাও। অনেক হাসি মজা হলো কর্তার সাথে। তো এবার আমি ঝাটপাট দিয়ে নিচ্ছি। আচ্ছা, ঝাটপাট বেরিয়ে যায় কেন, কি অবস্থা, কথার কিছু কিছু সিস্টেম আছে আমার, পুরো যাচ্ছে তাই। তো যাই হোক, দেখো কাজগুলো সেরে নিই। আর রান্নাঘরটা তো পুরো ছড়ানো ছিল, রান্না করতে করতে আমি ওই কাণ্ড করেছিলাম রান্নার শেষের দিকে। আর আমাদের বাপি কি করে জানো, আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি জুড়ে, মানে পুরো পাড়াটাই বলতে পারো, রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করে। মাঝে মধ্যে কয়েকদিন পরে পরেই, দুধারে একটুও ময়লা থাকে না। মানে বাপি সমাজসেবামূলক কাজ করে, এটা আমি লক্ষ্য করেছি। তো নিজের ঘরের কাজ যতটা করুক করুক, পয়সার কাজ হয়তো 2 দিন করলো, 3 দিন কামাই দিয়ে দিল, এটাও করে। কিন্তু ওই সমাজসেবামূলক কাজগুলো বেশ ভালোই করে। তো এখন আমি মুসুরির ডালের বড়া ভাজছি। তো ডালের বড়াটা আমি খাওয়ার আগেই ভাজছি। আর আমার কর্তা বললো কি, সকাল থেকে তো খাইনি, খিদেও পেয়েছে তোমারও আমারও দুজনারই, তো ডালের বড়াটা ভেজে নাও, তারপরে দুজন একসাথে খেয়ে নেব, তারপর আমিও স্নান করব, তুমিও স্নান করো। তো সেই কথা মতো আমি দেখো মুসুরির ডালের বড়াগুলো এখন ভেজে নিচ্ছি, গরম গরম খাওয়া হবে। আর মা যেহেতু আজকে পুজো দিয়ে দিয়েছে স্নানের পরে, আমাকে আজকে পুজো দিতে হবে না বলে আমার অতটা তাড়া নেই। ভাবছি কি একবারে খেয়েই নি কর্তাগিন্নি মিলে, তারপরে একসাথে দুজনা স্নান করে নেব। মাছ মাংস ছাড়াও কিন্তু আজকে আমরা ভালোই ভাত খেয়েছি, কারণ এই মুচমুচে ডালের বড়া আর তার সাথে গোল গোল আলু ভাজা করেছিলাম। আর আলুর দমটা তো খুবই ভালো হয়েছে, আমার কর্তার মুখেও খুব ভালো লেগেছে। মটরশুঁটি, তারপরে টমেটো সব কিছু দিয়ে বেশ মাখা মাখা করে বানিয়েছি। আর এই ডালের মধ্যেও কিন্তু পেঁয়াজ কুচানো, তারপরে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়েছি, ভাল লাগে খেতে। শুধু পেঁয়াজ কুচিয়ে ভাজলে তার একটা স্বাদ, আর আদা রসুন দিলে তার একটা আলাদা রকম স্বাদ, একটু ঝাল ঝালও করেছি। এই যে বড়াগুলো ভেজে নিয়ে এসেছি। আরে দেখো, আমি তো হিসেবি মানুষ না, দুদিকে তরকারি আলাদা করা, একটা খাবো দুপুরে, একটা বাটির খাবো রাতে, তাহলে রাতে আর কিছু করার চিন্তা থাকলো না। কালকে রাতে রুটির সাথে আলু ভাজা করেছিলাম, আর ওখানে দেখো আলু ভাজা, শিম ভাজাটা রয়েছে, এই 4টা আইটেম আজকে করেছি। ভাত বাড়া হয়ে গেল, আমার কর্তাকে দিয়ে দিয়েছি। মা সকালে 2টো ভাত খেয়েছে, যার জন্য অতটা খিদে নেই, বললো তোমরা খেয়ে নাও, আমি ঠিক আমার যখন খিদে হবে তখন খাবো। আর আমরা একটু আগে আগেই খাচ্ছি, দুপুরের এখনও ভালো করে দুপুর হয়নি, 1:45 মতো বাজে, 1:45 কি 1টা হবে হয়তো।
আর মুসুরির ডালে যেগুলো একটু লঙ্কা আছে, লঙ্কা কুচি, ওই বড়াগুলো বেছে বেছে আমি নিই খেতে। কারণ বড়ার মধ্যে, ডিমের অমলেটের মধ্যে কাঁচা লঙ্কা কুচি না থাকলে আমার খেতেই ভালো লাগে না। চলো খেয়ে দে এবার ভালো করে কাজকর্ম সেরে স্নান করব। স্নান করলে? স্নান করলাম, আমার কর্তার দাঁতে ব্যথা করছে, তাও বলছি কি একটুখানি ওটা ফোনটা ধরে দাও না, ভিডিও করি। না ঠিক আছে, কমে গেছে আমার দাঁতে ব্যথা, একটু কমেছে। তো আমি স্নান করলাম, অনেকটা বেলা হয়ে গেছে আজকে স্নান করতে গিয়ে। আগে তো রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম সব সেরেছি, তারপরে এই মহাকাজটা সারলাম। আর পুজোটা আজকে মা আগে থেকে দিয়ে দিয়েছে, যার জন্য আমার স্নানের তাড়াটা অতটা ছিল না। আর এখন বেলা তো এইয়া বড় হচ্ছে, বেলা যাতে এইয়া বড় হবে, ওই সকালবেলা একবার মানে বাসি কাপড়টা চেঞ্জ করে যে কাঁচা কাপড় পরবো, তারপরে বেলা গড়িয়েই স্নান হবে, এটাই হবে। আর যদি সকালের দিকে স্নান করি তাহলে আবার সন্ধ্যে দেওয়ার আগে গা ধোবো। বন্ধুরা, তোমাদের একটা কথা আমি মানে বলছি এবং বলতে বাধ্য হচ্ছি। এই যে আমার গাড়ি, এই গাড়ি, ওই গাড়ি, এই বাড়ি, আর সাথে আমার হচ্ছে নারী, কিচ্ছু যাবে না, সাথে যাবে শুধু এই হরিনামটা। তাই আমি এই মনের আনন্দ হরে কৃষ্ণ হরে রামে গাই যাচ্ছি। দাঁতে ব্যথাটা তার মানে কমেছে, এটা মানতে হবে। আর আমার গিন্নি শুধু ভিডিও করে যাচ্ছে। কর্তার সাথে একটু হাঁটি করে দেখো কোথায় চলে এসেছি। এটা একদম আমাদের বাড়ির সামনেটা, যে জায়গাটা আমরা ষষ্ঠীতলা নামে জানি। আর তার কারণ হলো এই যে মা ষষ্ঠী ঠাকুরটাকে রং করা হচ্ছে বলে বের করা হয়েছে। ওই মন্দিরটার ভেতর থাকে সারা বছর। আর যখন জামাই ষষ্ঠী হয় সেই ষষ্ঠীর সময় তো এখানে প্রচুর মানে মানুষের সমাগম হয়, সবাই পুজো দিতে আসে, খুব জমজমাটি হয় এই জায়গাটা। আর এখানে ছোটোখাটো আমাদের বাজারও বসে, কম বেশি আমরা এখান থেকে মাছ সবজি সব কিছু কিনে থাকি। তো চলো তোমাদের একটা জায়গা দেখাই, যেই জায়গাটায় আমি প্রায় দিনই আসতাম, দুদিন একদিন বাদে বাদে, কি প্রত্যেক দিনই বলতে পারো। লাইব্রেরি, এই জায়গাটা ছিল আমার খুব একটা পছন্দের জায়গা। সারাদিন রান্না বান্না কাজের শেষে এই জায়গা থেকে এসে আমি একটা করে বই নিয়ে যেতাম, কিংবা এমনিও আসতাম, পেপার পড়তাম। তখন একটা আলাদা সময় ছিল, তখন না ছিল হাতে স্মার্টফোন, না ছিল টিভির কোনো নেশা। আমার এই জায়গাটা একটা বড্ড নেশা ছিল, এখান থেকে বই নিয়ে গিয়ে শুয়ে শুয়ে বই পড়া, যেটা আমার আজও নেশা আছে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। লাইব্রেরি থেকে বই নিয়ে তো পড়ে শেষ করে ফেলেছি, কিন্তু আমাকে দুজন বই দিয়েছিল, তো তাদের বইগুলোই এখনও পড়ে শেষ করতে পারিনি। আমাদের সাথে সাথে আরেকজন চলে এসেছে, কে দেখবা মানে গন্ধে গন্ধে চলে এসছে গো। এদেরকে আর ডাকতে হয় না, এরা গায়ের গন্ধেই হাজির হয়ে যায়। ওরে বাপরে, কত আদর দেখাবে দেখো আমার কর্তাকে দেখে। উফ বাবা, কি আদর! সত্যি এদের ভালোবাসা কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। তো যাই হোক, এখন আমরা এই জায়গাটায় আসলাম বলে তোমাদের একটু শেয়ার করলাম। আর খুব ভাল লাগে পুরনো জায়গায় আসলে। আর আমার বিয়ে হয়েছে ধরো 17 বছর পার হয়ে গেছে, 18 বছর রানিং। আমার বিয়ের 2 বছর পর থেকে আমি এখানে যাতায়াত করতাম। আজকে দুপুরে আর ঘুমোইনি, ঘুমানোর চেষ্টাও করিনি। কি করব, বাইরে তো অনেকক্ষণ ঘুরঘুর করলাম, ওই জন্য মনে হলো একটু ঘরে এসে বসি। আর তাছাড়া আমি ভিডিওয় ভয়েস ওভারটা দিচ্ছিলাম, কারণ মাইকের আওয়াজটা একটু কম আছে, তো এগুলো আমাদের খুব বুঝে শুনে চলতে হয়। এগুলো যারা ভিউয়ার্স আছে তারা হয়তো অতটা বুঝতে পারবে না, আমরা যারা ভিডিও করি তারা খুব ভালো এগুলো আমাদের মাথায় কাজ করে, কখন সাউন্ড কম থাকে, কখন নিস্তব্ধ থাকে, এই কাজটা আমাকে তখন সারতে হবে, এগুলো আমাদের মাথায় খুব কাজ করে। ওই জন্য মাইকের সাউন্ডটা এখন একটু কম আছে বলে আমি এডিট করে ভয়েস ওভারটা দিলাম। আর এই যে আমার কর্তা এক্ষুনি এসে বসলো, ও গিয়েছিল চা খেতে, তাই তো? চা খেয়ে আসলাম। ককার চা খেলে বলো দুপুরের পর থেকে? পয়সা দিয়ে খেতে হয়নি। কেন? বন্ধু বান্ধবরা খাওয়ালো তাই খেয়ে চলে আসলাম। তুমি কখনো বন্ধুদের খাও তো? একদম, আমার চা খাওয়ানো রেকর্ড। আমার কাছে যদি বসে থাকে না, চা খেতে খেতে তার বিরক্ত হয়ে যায়, যে পালিয়ে যায়। মানে যে কজন বন্ধু থাকে মোটামুটি চায়ের দোকানে গিয়ে আড্ডা মারা হয়, চা খাওয়া হয়, এটাই। তেমন যদি ওর নিজের পকেটে পয়সা না থাকে, সেদিন যে সেই বেলাটা চা ফ্রিতে হয়ে যায়। এই যে 2 কাপ চা তুমি খেলে তো 6 টাকা 6 টাকা 12 টাকা লাগতো। আজকে আমার বয়স্ক বন্ধুরা খাওয়ালো, যারা আমার থেকে বয়স্ক, বাবার বয়সে, তারাই খাওয়ালো। এটা ঠিক, আমার কর্তার কিন্তু অনেক বয়স্ক বন্ধু আছে, কারণ আমি এটা দেখি এই আমাদের পাড়ায় কিংবা পাশের পাড়ায় বাবার বয়সী যে সমস্ত মানুষ তারা সব ওর বন্ধু। সমবয়সীরা তো আছেই, কিন্তু বাবার বয়সী মানুষদের সাথে ও বয়স্ক মানুষদের সাথে বেশি বসে, বেশি চলে, বেশি কথা বলে, তাই না বলো? এটা ভালো লাগে, কোনো বাজে আলোচনা হবে না, কিছু নয়, জ্ঞানের কথা হবে, এটা খুব ভালো লাগে। কিন্নি আমার চা নিয়ে এসছে, তো খাও, দোকানের তো সাদা চা খাও, ঘরের লাল চাটা খেয়ে দেখো। দেখো ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে নুপুরের মতো। সোহিনী বলছে এটা নাকি কাশ্মীরি লঙ্কা, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু সঠিক জানি না এগুলো কাশ্মীরি লঙ্কা কিনা, তবে আমার কর্তা বলছে এই লঙ্কাগুলো দিয়ে নাকি আচার হয়, ঝাল নেই। তো আমার সঠিক জানা নেই, লঙ্কার মতোই ঘ্রাণটা পাচ্ছি।
আজকে একটা হাতায় করে ভেজে মানে ভাজবো, দেখবো কেমন লাগে ভাত দিয়ে খেতে। না আমার তো ভুল হতে পারে, আমি তো ভাবছি ক্যাপসিকামটা হয়তো শুকানো আছে। না, ক্যাপসিকাম তো অন্য ধরনের, আর এক রকমের আচারের লঙ্কা আছে যেগুলো এরকম বড় বড় হয়, ঝাল হয় না, মানে স্মেলটা থাকে। এইটা যেটা প্যাকেটের গুঁড়ো লঙ্কা, ওই গুঁড়ো লঙ্কা মানে এটা বেটেই ওইটা তৈরি হয়, মানে কাশ্মীরি লঙ্কা এটা গোটা, তাই তো? আচ্ছা, যদি কাশ্মীরি লঙ্কা, এটা বাপি নিয়ে এসছে আজকে, ও দোকান সদাই করতে গেছিল, তো আমাদেরও আনাবো। হ্যাঁ গো, কে চলে এসছে দেখো, হরিনাম বাপির করতে। পিছনে পিছনে চলে এসছে, বাপি চলে এসছে। এসেছে। থাক, ও চলে এসছে, আমি এসছি হচ্ছে তুমি এখন কি করবা? বাপি, আমি একটা এখন- নিচ্ছিলাম, ওর সময় 4টে লঙ্কা দিল। এই এটা কাশ্মীরি লঙ্কাই তো? আজকে একটু লঙ্কা দিয়ে হচ্ছে আলু ভাতে মেখে খাও, হ্যাঁ। কাশ্মীরি লঙ্কা দিয়ে। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম কাশ্মীরি লঙ্কা। আর এটা কাশ্মীরি লঙ্কাই তো? কাশ্মীরি লঙ্কায় আমার মানে মনে একটুই ছিল সে, এত বড় লঙ্কা হয় আমাদের এই পশ্চিমবাংলায়? না হয় না তো, তবে ওই না, যে না। পুরীতে গিয়ে মনে আছে লঙ্কার চপ সেগুলো খেয়েছিলাম। আলাদা, সেই লঙ্কা আলাদা, আচ্ছা, সেই লঙ্কা সেটা এই লঙ্কা কাঁচাতেই আলাদা। বিক্রি হয়। আচ্ছা, ওগুলো লঙ্কার বাগানে বিক্রি হয় না। তো অনেকক্ষণ হলো, ভিডিওটা শেষ করে দাও এখানে। হ্যাঁ, তার লঙ্কা দেখি এই বন্ধুদের ভিডিওটা শেষ করলাম। দেখো কারোর জন্য ঝাল না লেগে যায়। ঝাল না লাগে। তো আজকের মতো গুড নাইট, কালকে থেকে আবার দেখা হচ্ছে।